LB24 এর বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহাথির মোহাম্মদ মিজান। আজকের প্রধান সংবাদ শিরোনাম। কাউকে পেছনে না ফেলা, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতিতে একযোগে কাজ করা, এই স্লোগানকে সামনে রেখে আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এই সফর করছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার পর ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছি যা আগে কখনো দেখিনি। বৈশ্বিকভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যুদ্ধ বেড়েই চলছে এবং তার শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। উল্লেখ্য, ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উদ্বোধন হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক শনিবার পর্যন্ত চলবে। অধিবেশন শেষ হবে ৩০ সেপ্টেম্বর সোমবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন, তাতে যাই হোক না কেন। এছাড়া আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সংস্কারের পর ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরসূচিতে গড়মিল ও সময়ের অভাবের কারণে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের বাইরে নিজের কোনো ঠিকানা নেই, বাংলাদেশই তার প্রথম ও শেষ ঠিকানা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ এবং দেশের মানুষের স্বার্থে দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থান এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের আর্থিক সহযোগিতা প্রদান উপলক্ষে বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৭০৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। নিহতদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তালিকায় কারো নাম বাদ গেলে সেটি জানানোর অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আগস্ট ২০২৪-এ সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায়ে হতে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইটে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি আগামী ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের শরীরে শর্ট গানের গুলির চিহ্ন মিলেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। মৃত্যুর ২.৫ মাস পর ময়নাতদন্তের রিপোর্টে এসব তথ্য উঠে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে আহতদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈবুর আলম খন্দকার এ রিটটি করেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে
আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩ আইনের সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হলে রাজনৈতিক দল ১০ বছরের নিষিদ্ধের প্রস্তাব তুলে ধরা হয়। সভায় এই আইনের মোট ৮টি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়। ৮ম সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সে দলকে ১০ বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য ভিআইপি সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের জন্য এ সেবা চালু করব। তারপর অন্যান্যরাও এ সেবা পাবেন। আগামী ২ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হয়, অপমানিত বোধ না করেন, এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা অবশ্যই এটা নিশ্চিত করে ছাড়ব। সরকারি টাকায় হজ করাকে বিলাসিতা বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। সোমবার ২৩শে সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি বলেন, সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা। প্রতি বছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান। এটা শরীয়ত এবং নৈতিক কোনো দিক থেকেই সিদ্ধ নয়। তিনি বলেন, এতে একদিকে যেমন দেশের টাকার অসৎ ব্যবহার হয়, পাশাপাশি এইসব লোকদের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয়। এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন। শায়খ আহমদুল্লাহ বলেন, সরকারি টাকা মানে জনগণের টাকা। জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না। একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন, এর মধ্যে কোনো গৌরব নেই, আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা। অতএব এই প্রথা চিরতরে বন্ধ হওয়া উচিত। তবে হ্যাঁ, সরকারের তরফ থেকে নিয়োজিত ডাক্তার, হজ গাইড ও অন্যান্য হজ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কথা ভিন্ন। রপ্তানি নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বেইজিং। সোমবার ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস জানায়, গত ৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর ২০২৪-এ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। লেবাননে হিজবুল্লাহকে টার্গেট করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এ পর্যন্ত ৪৯২ জন নিহত হয়েছেন। এছাড়া হাজার হাজার বাসিন্দা তাদের জীবন বাঁচাতে নিরাপদ স্থানের খোঁজে পালিয়ে বেড়াচ্ছেন। তারা জানেন না কোথায় মিলবে তাদের নিরাপদ আশ্রয়। গত কয়েক দশকের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েনি লেবাননের বাসিন্দারা। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। এতে বলা হয়, সোমবার হিজবুল্লাহকে টার্গেট করে বিমান হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। শেয়ারবাজার কেলেঙ্কারিতে সাকিব আল হাসানের নাম এসেছিল অনেক আগেই। এবার এখানে কারসাজির দায়ে জাতীয় দলের এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাকিবের সঙ্গে আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতব্বরকে ১০ লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট ১,৬৩,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এই ছিল LB24 এর আজকের নিউজ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।